উদ্দেশ্য বিধেয় আমরা একটু খেয়াল করি এখানে কি বলতে চাচ্ছে। আমরা গতদিন কি আলোচনা করেছিলাম, এখানে যেটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু দেওয়া আছে, এর অর্থ হচ্ছে বিতে একটা পোল আছে, সিতে একটা পোল আছে, এতে একটা পোল আছে। বিভ্রান্তিটা কি ছিল আমাদের? যত আমি দূরে যাব, লোডের ইফেক্ট এবং ডিস্টেন্সের কারণে, রেজিস্ট্যান্সের রিঅ্যাকট্যান্সের ইফেক্টের কারণে ওই পোলের ভোল্টেজ আমার কমে যাবে। কথাটা মনে হয় এখনো তোমাদের কাছে ক্লিয়ার হয়নি। ধরো এইভাবে পোল গেছে না ডিস্ট্রিবিউশন লাইনে, এখানে একটা কিছু দূর পরে, তাহলে পোল থেকে কি করে গ্রাহক লাইন নেয়, লাইন নিয়েছে। এখন নেওয়ার পরে ওই যে পোলে লোডটা বেশি পড়ছে, দেখবা যে তার আগের পোলের গ্রাহক নিশ্চিত ভোল্টেজটা সে কম পাবে। ইফেক্টটা কি করে বুঝবে? হয়তো নজরে পড়ছে না, ইফেক্ট বুঝবে সে তার ফ্যান, লাইট বা ইলেকট্রনিক ডিভাইস সমূহ পুরা যে মানে চলার দরকার ওইটা চলবে না, বিভ্রান্তি তৈরি করবে। ফ্যানের স্পিডটা ভালো পাওয়া যাবে না, টিউবলাইট জ্বলা নিভার কার্যক্রম করবে। টিভি যদি হয়, এখনকার টিভিগুলো অবশ্য একটা লো ভোল্টেজে, বাংলাদেশের প্রেক্ষাপটে একটা লো ভোল্টেজে কিন্তু ম্যানুফ্যাকচারিং করে দেয়। অনেক সময় বলে যে 80-90 ভোল্ট হলেও এই টিভি চলবে, কিন্তু যদি একটু আগের টিভি হয় তাহলে 220 টার্গের টিভি ঠিক মতো চলবে না। তাহলে ইফেক্টটা কি হবে? ছবি আঁকা বাঁকা হবে, স্ক্রিন ছোট হয়ে যাবে, বিভিন্ন রকমের প্রবলেম হবে। ফ্রিজের ক্ষেত্রে কি হয়? কুলিং কম্প্রেসার যেটা আছে তার উপরে প্রেশার পড়ে খুব বেশি। লো ভোল্টেজে যদি ফ্রিজ চালানো যায়, কুলিং সিস্টেমগুলো, ওই কম্প্রেসারটা খুব বেশিক্ষণ চলতে চলতে হিট হয়ে নিজে একসময় বিকল হয়ে যায়। কারণ ম্যানুফ্যাকচারিং কোম্পানি যে ভোল্টেজটা নিজেকে করা থাকে, এই ভোল্টেজটা তুমি যদি সঠিকভাবে না দাও তাহলে ওই ডিভাইসটা তার গুণগত মান প্রদর্শন করবে না। যদিও বা জোর করে তার আইসকাল খুলে যাবে, অর্থাৎ কিছুদিন পর নষ্ট হয়ে যাবে। তাহলে এই বিড়ম্বনা থেকে দূর পাওয়ার জন্য আমরা করি কি, কিছু দূর পর পর, খেয়াল করে দেখি, কিছু দূর পর পর আমরা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আবার সেট করে থাকি, যাতে ওই ভোল্টেজ ড্রপটা কমে। মনে হয় বুঝতেই পারল না। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কেন কাটাইখানার মোড়ে আছে, ওয়াক্তার এই যে ওজোপানি করে এখানে আছে, বোলপুর মোড়ে এত দেওয়ার দরকার নেই, তুমি দিও না, তুলে নাও, তুমি সব তুলে নাও, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার সব ডিসকানেক্ট করে দাও। দেখবা যে কালকে কেমন হুটোপাটা বাদায় ওজোপানি করতে, যে কি সাপ্লাই দিয়েছেন, ভোল্টেজ একদমই নাই, এত লো ভোল্টেজ যে কোনো জিনিস চালানো যাচ্ছে না। অবজেকশন জানাবে না? তাহলে অবজেকশন দূর করবা কি করি? দূর করার উপায় হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কিছু দূর পরপর দিতে হবে, আর কিছু করার নাই। কিছু দূর পরপর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, দেখা যাচ্ছে যে সি বিন্দু বলছে যে আমি ভোল্টেজই পাচ্ছি না ঠিক মতো, তাহলে কি করতে হবে? সি এর ওই পজিশনে এইচ টাইপের একটা পোল ব্যবহার করে একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ব্যবহার করলে পারে, তাহলে সি বিন্দু তার আকাঙ্ক্ষিত ভোল্টেজটা আবার পাবে, ওই ড্রপ ভোল্টেজটাকে সে মেকআপ করিয়ে দেবে। এখন এ বি সি তিনটা বিন্দু দিয়েছি আমি, এবার বোঝো কিন্তু খুব ভালো করে, যেগুলো অঙ্কে আমি বলেছিলাম যে ডিস্ট্রিবিউশন থেকে কিন্তু একটা অঙ্ক নিশ্চিত আসবে, দুইটাও আসতে পারে। এসি ডিস্ট্রিবিউশন থেকে একটা, ডিসি ডিস্ট্রিবিউশন থেকে একটা, আর যদি দুইটা না দেয় একটা তো নিশ্চিত, হয় এসি ডিস্ট্রিবিউশন দিবে না হয় ডিসি ডিস্ট্রিবিউশন দিবে। আর কোনটাতে দেবে এটা তো আমি বলতে পারি না, যার জন্য আমার অধ্যায় ভিত্তিক আলোচনায় দুইটারই প্রাধান্য দেওয়া লাগছে। নাও স্টার্ট, এমতো অবস্থায় কে কি অর্থ বহন করছে এবং কি বুঝছি আমি, তারপরে অঙ্কের ভেতরে ফেলবে। এতে একটা পোল, বিতে একটা পোল, সিতে একটা পোল, বোঝা গেল কথা? না বুঝে জিজ্ঞাসা করে। বি পোলে যত গ্রাহক লাইন নিয়েছে তাদের মোট কারেন্টের মান আইবি। এটা কি বুঝতে পারছো কিনা? একটা পোল থেকে অনেক গ্রাহক লাইন নেয় না, তাহলে সব গ্রাহকের মোট কারেন্টের মান, যার নাম আইবি। একটা পাওয়ার ফ্যাক্টর হবে, সে ল্যাগিং হোক আর যাই হোক, আর ইউনিটি হোক আর যাই হোক, একটা কিছু তো হবে, তাহলে পাওয়ার ফ্যাক্টর আমি উজ্জ্ব রাখছি। সিতে কি ঠিক পূর্বের কথায়, সি পোল থেকে যত গ্রাহক
লাইন নিয়েছে, সেই লাইনের মোট মান যত গ্রাহক, 20 জন গ্রাহক পেয়েছে, তার 20 জন গ্রাহকের কারেন্টের একটা মান পাওয়া যাবে না? মোট মান, যার নাম আইসি, এর একটা পাওয়ার ফ্যাক্টর। বি থেকে সি ডিস্টেন্স, এ থেকে বি ডিস্টেন্স সমান হতেও পারে, নাও পারে। এই কথাটা কিন্তু খেয়াল রেখো। এ বি ইজ ইকুয়াল টু বিসি, এটা হতে পারে, আবার নাও পারে। কথা থেকে বোঝা গেল? তার অর্থটা কি? এ থেকে বি দূরত্ব আর বি থেকে সি দূরত্ব, উভয় দূরত্ব সমান হতেও পারে, নাও পারে। কারণ এটা এগুলো কিন্তু অঙ্কের ভেতরে আমরা সমস্যা সমাধানে একটু পাবো। দূরত্ব যাই হোক, তাতে ইফেক্ট করবে কিসে? হ্যাঁ, এই দুইটা জিনিসের ইফেক্ট করবে। ডিস্টেন্স যত বাড়বে, এদের মান কিন্তু তত বেড়ে যাবে। এরা কারা? এরা কারা? এই আর এ বি এক্স এ বি যেটা লিখেছি, এটা কি দ্বারা কি বোঝাতে চাচ্ছি? হ্যাঁ, ট্রান্সমিশন লাইনের যেমন লাইনের নিজস্ব বাধা, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন লাইনের নিজস্ব বাধা। এই জায়গাটা তো ভুল না, এটা কিন্তু লোডের না। তাহলে বাধা যদি বেশি হয়, তাহলে কি হবে? ড্রপ এমনি বেশি হয়ে যাবে। কথা মনে বুঝতেই পারছেন? আর একটা ড্রপ হবে কি কারণে? আজকে এখন এই ডিস্ট্রিবিউশন লাইনের যে ড্রপটা, সেটা কি কারণের জন্য বলছি? লোডের কারেন্টের উপরে। তুমি খেয়াল করো, ধরো বিসি রেজিস্ট্যান্স 10, মনে করছো বিসি হচ্ছে 10 আর এবি হচ্ছে ধরো কত ধরলাম, মনে করলাম 15। তাহলে এবি আর বিসি ইজ নট ইকুয়াল, হলো তো? এই পথের কারেন্ট আর এই পথের কারেন্ট কে কেন না এক? এই পথের কারেন্ট মানে এই কারেন্ট আর এই কারেন্টের যোগফল হচ্ছে এই পথের কারেন্ট। তুমি এখানে একটা জাংশন বিন্দু কল্পনা করো, এই কারেন্টের হচ্ছে এই পথ আর এই পথে ভাগ হয়ে যাচ্ছে না? তাহলে এই পথের কারেন্ট মানে কি? এই কারেন্ট আর এই কারেন্টের ভেক্টর যোগফল। ঠিক আছে? মনে করছি এই পথের কারেন্ট 5, এই পথের কারেন্ট কত? 5 মনে করছি। আর এই পথের কারেন্ট হয়তো ধরো 2, তাহলে এই পথের কারেন্ট তো 7। আরে দৌড়ে বাবা, আমি এমনি ভেক্টরিক্যাল তো যখন হিসাব করবো তখন তার দিয়ে এখানে একটা ধারণা পাওয়া। ধারণাটা কি দিতে চাচ্ছি? লাইনের রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স ব্যতিরেকেও লোড কারেন্টের মানের উপরে ভিত্তি করেও যে ড্রপটা বেশি হয়, সেই বিষয়টা বোঝানোর জন্য। তাহলে এখন দেখো, বিসি 10, এবি 15, এবি যদি 10ও হতো, ধরলাম 10, তাহলে কারেন্ট দেখো এই অংশের ভোল্টেজ ড্রপ কি হবে? এখানে 5, তাহলে বিসি কি 5.50 ভোল্ট ড্রপ হচ্ছে। এবার এই অংশ আসো, বাধা লাইনের 10, কারেন্ট যাচ্ছে কত? 7 কত? দেখো এখন ভোল্টেজ কি হচ্ছে। তাহলে কি হচ্ছে? লাইনের রেজিস্ট্যান্স রিঅ্যাকশন তো দুইটা অবস্থানই সেম, নো প্রবলেম। তারপরে ড্রপ হচ্ছে কেন? ওই যে লোড কারেন্টের মানের উপরে। এটা কি ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে এই ভোল্টেজ ড্রপ, এখানকার ভোল্টেজ ড্রপ, এই বিন্দুর কত ভোল্টেজ ছিল, এই বিন্দুর কত ভোল্টেজ, কত ভোল্টেজ আমি পাঠিয়েছিলাম, এই যেগুলো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে না, এই জিনিসগুলো হচ্ছে অঙ্কের সমস্যা সমাধানের আস্কিং কোশ্চেন। আর জ্ঞান অর্জনটা কি? ড্রপ সম্বন্ধে, পাঠানো ভোল্টেজ সম্বন্ধে জ্ঞান অর্জন করা। আমি কত ভোল্টেজ পাঠিয়েছিলাম, কত ড্রপ হয়ে গেল, তাতে গ্রাহক কি করবে? যত দূরে চলে যাবে গ্রাহক লাস্টে আর লোড চালাবেই না। এরপরে যদি আমি আরো পোল দিই, শেষের পোলে এসে গ্রাহক বলবে যে আমার লোড চালানোর দরকার নেই, আমি একটা দামি জিনিস কিনে নিয়ে এসছি, এই ভোল্টেজের কারণে আমার জিনিসটা মার খেয়ে গেছে, সে ভয়টা চালাবেই না। চালাবে কখন? ওই রাত 12টা 1টার পরে। কেন রাত 12টা 1টার পরে চালাবে? কি জন্য? তখন হচ্ছে পূর্ববর্তী জায়গার লোডটা ঘুমিয়ে পড়েছে সবাই, তাহলে লাইন কি করে? অফ করে দেয় না? লাইন অফ করলে কি হবে? লাইন অফ করা মানে
লোড অফ হয়ে যাওয়া। লোড অফ হয়ে যাওয়া মানে কি? কারেন্ট কম হয়ে যাওয়া। কারেন্ট যত কম হয়ে যাবে ভোল্টেজ ড্রপ তত কমে যাবে, বিধায় তখন দেখা যাচ্ছে সে ঠিক মতো চলছে। এগুলো গ্রাম বাংলায় কিন্তু বেশি প্রতিষ্ঠিত। দেখবো যে অনেক সময় কথাগুলো আলোচিত হয় যে দিনের বেলায় ওই যে বলে যে সিরিজ লাইনের মতো হয়ে গিয়েছে। সিরিজ লাইনটা কেমন? ভোল্টেজের আলোটা কি হয়? বাতির আলো মিটমিট করে জ্বলে। আমরা বলি যে সব সিরিজ লাইন হয়ে গেছে, আসলে কথা কিন্তু তা না। সিরিজ হতে পারে, এটা একটা ইফেক্ট, সেটা দূর করা যাবে, কিন্তু ভোল্টেজ ড্রপ যদি বেশি হয়ে যায় তাহলে দূর করা যাবে না। আবার বড় বড় মিল কলকারখানার পোলের লাইনের সাথে যদি কোনো গ্রাহকের লাইন থাকে, যেমন কথার কথা সি পোলের গ্রাহকের সাথে একাধিক এই ধরনের গ্রাহক আছে, কিন্তু সি পোলের গ্রাহকের সাথে একটা সমিলও কিন্তু চলছে। যদি কারোর ক্ষেত্রে এই অবস্থাটা আসে, সে খুব ভালো বুঝতে পারবে আজকের ক্লাসে। সে খেয়াল করে দেখবা সমিল কি বুঝতে পারছো না? যে কাঠ কাটে যেটা, বা ধান চাল কলের কোনো বা বড় মেশিনারিজ যদি চলে কোনো কিছু, ধরো এখানে একটা মিনি ইন্ডাস্ট্রি আছে, তার 4-5টা লেদ মেশিন চলে, এই ধরনের একটা গ্রাহক। আবার বাসা বাড়ির গ্রাহকও আছে, আবার কমার্শিয়াল গ্রাহকও আছে। ওই যে সমিল চালাচ্ছে যে, নিশ্চিত তুমি খেয়াল করে দেখবা যখনই সমিল চালাবে তখন দেখবা যে তোমার বাসার ভোল্টেজ তুমি আর ঠিক মতো পাচ্ছ না। একজন ওই যে লোড বেশি, কারেন্ট নিচ্ছে বেশি, আর অন্যজনকে তাহলে কি করবে? কম দেবে। অন্যজনকে কম দেওয়া মানে কি? তোমার যতটুকু দরকার তুমি পাচ্ছ না। ক্ষুধায় পেট না ভরলে কি হয়? তুমি ছটফট করো না যে আরো লাগবে আরো লাগবে, মানে অল্প একটু দিয়ে শেষ করে দিলাম, কি হবে? তোমার কিন্তু ছোটো বাটা শুরু হয়ে যাবে যে তোমার ক্ষুধা ঠিক মতো নির্বারণ হয়নি। মানুষ হিসাবে তুমি যেমন ওই যন্ত্রটা যে তুমি চালাচ্ছ তার 220 ভোল্ট দরকার, তুমি দিচ্ছ 150 ভোল্ট। এবার কি হবে? সে ক্ষুধার জ্বালা, মানে সে ছটফট করবে, সে নষ্ট হওয়ার টেন্ডেন্সি দেবে। তোমার পেটে ক্ষুধা থাকলে তোমার আগুন নিত্য টেন্ডেন্সি হয় না যে আমার আরো লাগবে আরো লাগবে। তো এটা হয়তো বাস্তবিক ইফেক্ট বললাম। এখন আমরা অ্যাকচুয়ালি এর ভিতরে রহস্যমালাগুলো ক্লিয়ার করার চেষ্টা করব গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে। তাহলে জ্ঞান অর্জন কি হবে? বিন্দুর ভোল্টেজ বলছি। বিন্দুর ভোল্টেজ বলতে বি বিন্দুর কত ভোল্টেজ, মানে যে ভোল্টেজটা আমি পাঠাচ্ছি। তাহলে আমি যদি এখানে আরো একটু ইন্ডিকেট করি, এটা হচ্ছে আমার ভিবি, এটা ভিএ, এখান থেকে একটু কি লিখেছি ভিএবি, অর্থ কি? এই এবি অংশের ভোল্টেজ ড্রপ। এখান থেকে একটু কি লিখেছি ভিবিসি, বিসি অংশের ভোল্টেজ ড্রপ। আইসি, সি পোলের কারেন্ট, মোট কারেন্ট কিন্তু, এবং তার পাওয়ার ফ্যাক্টর। বি পোলের মোট কারেন্ট এবং তার পাওয়ার ফ্যাক্টর। এখানে পোল দিইনি, যেহেতু আমাদের নির্ণীত বিষয় তো, তার জন্য আমি পোল দিইনি। এখানে এটা দেখাতে চাচ্ছি যে ভোল্টেজটা কেমন আসে, সেই জন্য। এই ভোল্টেজটা মানে ভিএ, অর্থাৎ এই বিন্দুতে কত ভোল্টেজ পাঠিয়েছিলাম। আইএ মানে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, বোঝা গেছে? আর এবি এক্সএবি মানে এই ডিসটেন্সের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের মান। এই ডিসটেন্সের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স। এতগুলো কথা সাম্যক জবাব আমরা যদি ডাইরেক্ট অঙ্কের ভেতরে চলে যাই, তাহলে জিনিসগুলো তুমি প্রবলেমও সলভ হবে এবং আমিও জিনিসগুলো তোমাদের বোঝাতেও আমার জন্য সুবিধা হবে। না হলে সব উজ্জ্বল কথা হবে, কোনোটা মনে থাকবে কোনোটা মনে থাকবে না। এবার বই বার করা যায়। আমি করছি, আগে বুঝতে হবে, তারপরে সমস্যা সমাধান দেয়া। না বুঝে সমস্যা সমাধানের চিন্তা করে কোনো লাভ নাই। আচ্ছা, এগুলো কোন ধরনের? আমি এখন যেটা করাচ্ছি এগুলো হচ্ছে সব সিঙ্গেল ফেজে, আর 3 ফেজ হলে 3 ফেজ বলে দিবে। 3 ফেজ যদি না বলে, আমাদের এই ডিস্ট্রিবিউশন লাইন সাধারণত ম্যাক্সিমাম গ্রাহক সিঙ্গেল ফেজেরই বেশি।
থ্রি ফেজ কিন্তু মুষ্টিমেয়, মানে অল্প সংখ্যক। ওই যে সমিল চালাচ্ছে যে লোক, ওই লোক হচ্ছে থ্রি ফেজের লাইন নিয়েছে, কিন্তু ওর সাথে আরো যে 10টা বাড়ি আছে তারা কি সবাই থ্রি ফেজের লাইন নিয়েছে নাকি? না, তারা দেখাচ্ছে সিঙ্গেল ফেজ। এই জন্য সিঙ্গেল ফেজটাই ক্যালকুলেশন করছে। তাহলে সিঙ্গেল ফেজ সিস্টেম বোঝা গেল। এই সিঙ্গেল ফেজ বললে কি দাঁড়াবে? লাইন ভোল্টেজের মান, ভোল্টেজ যে দুই রকমের, লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ, এখানে মানের পার্থক্য কি হবে সিঙ্গেল ফেজ সিস্টেম? একবারে মারবো, লাইন ভোল্টেজও যা, ফেজ ভোল্টেজও তাই। সিঙ্গেল ফেজের কোনো লাইন ফেজ নাই। হ্যাঁ, এখানে কোনো রূপের বিষয় নেই। থ্রি ফেজ সিস্টেমে হচ্ছে দুই রকমের ভোল্টেজ, লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ। দুইটা নামই আমাদের জানা থাকার দরকার, এই জন্য, না হলে বলতে পারবো না। সিঙ্গেল ফেজে কি বলবো? যাহাই লাইন ভোল্টেজ তাহাই ফেজ ভোল্টেজ। থ্রি ফেজের ক্ষেত্রে যাহাই লাইন ভোল্টেজ তাহাই ফেজ ভোল্টেজ হতেও পারে, নাও পারে, নির্ভর করবে পদ্ধতিটার উপরে। সেটা যদি স্টার হয় একটা সময়, ডেল্টা হয় একটা সময়, যেগুলো তোমরা জানো। যাই ওই আলোচনায় আমি এরকম যাচ্ছি না। একটা সিঙ্গেল ফেজ এসি ডিস্ট্রিবিউটর এবি 300 মিটার লম্বা। তো মনে করো, একটু বোঝার জন্য আমরা এই বিন্দুটাকে সি না দিয়ে বি দিই, এতে তো কোনো অসুবিধা নেই, আছে? এবি হচ্ছে আমার 300 মিটার লম্বা, যেটা বইতে ভাষায় যা বলছে আমি তাই আঁকাচ্ছি। তোমাদের এত চিত্র না আঁকালেও হবে, কিন্তু এত মানে ওই শুধু রেখা পাতনগুলো ঘটালেই না, কিন্তু আগে বুঝে না, বোঝানোর জন্য আমি এত কিছু দেখাচ্ছি, পরে আর এটা দরকার হবে না। এই বিন্দুতে পাওয়ার সাপ্লাই হচ্ছে, মানে এই বিন্দুতে আমি পাওয়ার সাপ্লাই করছি একটা। এবার লোডগুলো নিম্নরূপ, খেয়াল করে। এবার এই বিন্দু হইতে 200 মিটার দূরে, এই বিন্দু হইতে 200 মিটার দূরে, তার মানে মনে করলাম এটা হচ্ছে আমার 200 মিটার। ভাষায় যা বলছে, এই বিন্দু হইতে 200 মিটার দূর, কারণ এই বিন্দু থেকে 200 মিটার দূরে এটা হয়, তাহলে পরেরটা নিশ্চয়ই আর বলার দরকার নেই। এটা কত হবে? 100 মিটার। এটা ডিসটেন্স চেঞ্জ হয়ে গেল। ডিসটেন্স যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে ইফেক্ট পড়বে কি? এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স কি এক হবে? না। এই রিঅ্যাকট্যান্স আর এই রিঅ্যাকট্যান্স কি এক হবে? না, কখনোই এক হবে না। কারণ দূরত্ব কম বেশির কারণে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্সের মানটাও কম বেশি হয়, সেই আলোকে এটা এক হবে। এই বিন্দু হইতে 200 মিটার দূরে 0.707 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 100 অ্যাম্পিয়ার। কথা খুব ভালো করে খেয়াল করো। আচ্ছা, এটা বিন্দুটার নাম দিবি, এটা মনে করলাম আমি সি বিন্দু, এটা দিলাম আমি সি বিন্দু। না বুঝলে কিন্তু বারবার বলবা। এই বিন্দু হইতে 200 মিটার দূরে 0.707 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 100 অ্যাম্পিয়ার, এর তথ্যটা দেয়া আছে। মানটা কি বসাবো? আইসির মান হচ্ছে 100 অ্যাম্পিয়ার, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.707 ল্যাগিং। এই লাইনটাকে যদি আমি এমন লিখি, আইসি ইজ ইকুয়াল টু 100 ওহম মাইনাস 45, এবার দেখো তো বুঝতে পারলে কিনা। পাওয়ার ফ্যাক্টরের মান 0.707, তাহলে এটা কত হবে? cos ইনভার্স করে দেখো, 45 ডিগ্রি আসবে। তাহলে এখন কারেন্টের মান 100 অ্যাম্পিয়ার, যেহেতু ইহা ল্যাগিং, তাহলে আমি দিলাম কি মাইনাস 45। এই ধারণাটা কিন্তু আমাদের ট্রান্সমিশন সিস্টেমও উল্লেখ করা ছিল, বা আমরা কিন্তু আলোচনা করেছিলাম। এই বিন্দু হইতে 300 মিটার দূরে, এই বিন্দু হইতে 300 মিটার দূরে, তাহলে এখানে বুঝতে পারছো কথা? বা বি বিন্দু হইতে 100 মিটার দূরে, কথা কিন্তু একই। এই বিন্দু হইতে 300 মিটার দূরে, এই জায়গাটা এটার নাম দেওয়া হচ্ছে বি। কি বুঝবেন না, কারেন্টটা বলছে 200 0.8 ল্যাগিং আর 200। হ্যাঁ,
0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 200 অ্যাম্পিয়ার, আর আইবির মান হচ্ছে 200 অ্যাম্পিয়ার, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 ল্যাগিং। পূর্বের নাই আমি যদি এটাকে এমন লিখি 200 কোণ মাইনাস 36.86, ওইটা রূপান্তরিত ভ্যালু লিখলাম। এটা কি না বোঝার কিছু আছে? যে কারেন্ট ছিল, পাওয়ার ফ্যাক্টর ছিল, এবার তার বিবৃতি তৈরি করলাম। কারেন্টের মান 200 অ্যাম্পিয়ার, ইহা 36.86 ডিগ্রি পিছায় কোথা থেকে? ওই ভোল্টেজ থেকে, যে ভোল্টেজে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, এর ভাবার্থ হচ্ছে এটা। পিছায় কেন? ওই যে পাওয়ার ফ্যাক্টর যে ল্যাগিং, এই জন্য ভোল্টেজ থেকে পিছায়। এরপরে বলছে যদি ডিস্ট্রিবিউটরের প্রতি কিলোমিটারের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স যতক্ষণে 0.2 ওহম এবং 0.1 ওহম হয়, রেজিস্ট্যান্স হচ্ছে 0.2 ওহম পার কিলোমিটার, আর রিঅ্যাক্ট্যান্স হচ্ছে 0.1 ওহম পার কিলোমিটার। রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্সের মানটা দেওয়া আছে হচ্ছে প্রতি কিলোমিটারে, তাই নিম্নমানের হয়। মিটারে থাকতেও পারে, নাও পারে, কিন্তু এখানকার ইন্ডিকেটিং হচ্ছে প্রতি কিলোমিটারে। তাহলে প্রতি মিটারে কি দাঁড়াবে? এটা প্রতি মিটারে কি হবে? হ্যাঁ, 0.2 ইন্টু 10⁻³ ওহম পার মিটার, 0.1 ইন্টু 10⁻³ ওহম পার মিটার। আর মনে হয় কিছুই বুঝতে পারল না। 1 কিলোমিটারের যে রেজিস্ট্যান্স 1 মিটারের কি হবে? কম হয়ে যাবে না? কত কম হবে? 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 1000 দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ করা 10⁻³ দ্বারা গুণ করা তো একই কথা। বোঝা গেছে কথা? এখন ওই দুইটা ভ্যালু নিয়ে এসে যদি আমরা এখানে অবস্থান করাই, তাহলে 200 মিটারের রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে। আবার 100 মিটারের রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স এটাও চেঞ্জ হবে নাকি একই হয়ে যাবে? এক হবে না। তাহলে এখন আমরা যদি ছোট করে লিখি আরবিসি, তাহলে আরবিসি তে রেজিস্ট্যান্স কি দাঁড়াবে? ডিসটেন্স কত? 100, 0.2 ইনটু 10⁻³ ইনটু 100। না বুঝলে কিন্তু বলবা 0.1 ইনটু 10⁻³ ইনটু 100। এটা হয় না? ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম। এই যে আসি, ক্লাসে আসি, খুব জরুরি থাকলে একটু পরে কথা হবে। হ্যাঁ, হ্যাঁ, না এটা বলা যাবে না, এটা ন্যাশনাল ইস্যু, আমরাও কিছুই বলতে পারবো না। তুলবে তারা সুযোগ পাবে। এখন এটার দায়িত্ব সম্পূর্ণ মেয়েদের নিজেদের। ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ওরা কি করবে এখন আমরা কি করে বলবো? হ্যাঁ, কেউ চলে গেলে চলে যাবে, অসুবিধা নেই। আবার যখন করবে সেটা সম্পূর্ণ দায়িত্ব তাদের, যেহেতু এখানে একটা অর্থনৈতিক বিষয় জড়িয়ে আছে। এটা কি ক্লিয়ার হলো? কি পেলাম কথাটা? বিসি অংশে রেজিস্ট্যান্সের মান 0.02 ওহম পেলাম, আর রিঅ্যাক্ট্যান্সের মান পেলাম 0.0 ওহম। কোথা থেকে পেলাম? প্রতিপাদ্য কথাতে বলা আছে প্রতি কিলোমিটারের রেজিস্ট্যান্স এবং প্রতি কিলোমিটারের রিঅ্যাক্ট্যান্স। প্রতি কিলোমিটার থেকে মিটারে করলাম, এই জন্য এই ডিস্টেন্সটা আমার আসে ইন মিটার, না হলে করার প্রয়োজন ছিল। বোঝা গেছে কথা? এই দুইটার আলোকে আমি একটু পরিবর্তনীয় যে বিসি বার করতে পারি, 0.02 প্লাস জে অফ 0.01। জেড বিসি বার করতে পারবো না? রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স জানা আছে। এখন দেখো জেড বিসি কি দাঁড়াবে?
0.022 কোণ এটা তো মনে হয় না বোঝার কিছু নাই। এই বিসি অংশের মোট মানে যার নামে এবার বলে দেবো কি আমি ইম্পিডেন্স, যার মান হচ্ছে 0.022 কোণ হচ্ছে 26.56। এইবার খেয়াল করি আমরা এখানে কারেন্ট ছিল এটা, ওরা কি আর কিছু বলছে কিনা? মোট ভোল্টেজ ড্রপ 5 ভোল্টেজ। আচ্ছা ভালো, এটা আমাদের আইবি। এই কারেন্টটা এর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে নিশ্চয়। তাহলে বিসি কিভাবে পাবো? এবার বিসি অংশের ভোল্টেজ ড্রপ কিভাবে পাবো? কারেন্টের সাথে ইম্পিডেন্স গুণ করে দিতে হবে ভোল্ট। তাহলে কারেন্ট কত? কারেন্ট হচ্ছে পাইছি 200 অ্যাম্পিয়ার কোণ -36.86। তাহলে আমি কি লিখতে পারি বিসি is equal to IB into ZBC। IB তোমার আছে 200 কোণ -36.86, ZBC হচ্ছে 0.022 26.56। এবার 4.4 কোণ -10.3। এবার এই ভোল্টেজটা কি ভোল্টেজ হবে? ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ বলো। আরে ওর তো সিঙ্গেল ভেরিয়েবল ফেজ ইকুয়াল আইবি। কাঙ্ক্ষিত মানটা কি অর্থ বহন করছে? এবার এটা দ্বারা বুঝলাম কি এই ভোল্টেজটা হচ্ছে আমার ড্রপ ভোল্টেজ। এই ভোল্টেজটা হচ্ছে কি আমার ড্রপ ভোল্টেজ। ড্রপ ভোল্টেজ বলতে বুঝি কি? লস কথাটা বলবো না। লস কথাটা যার ক্ষেত্রে প্রযোজ্য সেই ক্ষেত্রে নাম এখানে সেলিয়ার মেয়ে আছে। এখন সেলের ক্ষেত্রে কি তহমিনা লাগানো যাবে, রহিমা লাগানো যাবে? যাবে। আবার এর ক্ষেত্রে কি সেলের রহিম লাগানো যাবে? তাহলে যেখানকার যে জিনিস সেখানে সেটা বলতে হবে। মেয়ের ক্ষেত্রে রহিম বললে গোলমাল হয়ে যাবে। লস কথাটা বলবো পাওয়ার রিলেটেডের কথা, সেই ক্ষেত্রে বলবো লস। আর ভোল্টেজের ঘাটতি যেটা সেটাকে বলবো ড্রপ। হ্যাঁ, ড্রপ ভোল্টেজ মানে এই ভোল্টেজটা আমি পাবো না, কিন্তু লস ভোল্টেজ বলবো না। লস কথাটা হচ্ছে পাওয়ার রিলেটেড কথা, আর ভোল্টেজের ক্ষেত্রে হচ্ছে ড্রপ কথাটা কমপ্লিট। এটা বোঝা গেল? তাহলে বিসি অংশের ভোল্টেজ ড্রপ পেয়ে গেলাম। এইবার ওই ধারাবাহিকতা যদি এই অংশের ভোল্টেজ ড্রপ আমি বার করতে চাই তাহলে কি পারবো কিনা? তাহলে অনুরূপ ভাবে আমি আগে ইম্পিডেন্সটা ঠিক করে নিই। আর এসি এর ডিসটেন্স কত? 200। প্রতি কিলোমিটারের বলা আছে 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 200 0.04। এটা কি বুঝতে পারবে না? ওই যে রেজিস্ট্যান্স তো স্ট্যান্ডার্ড আকারে দেয়া আছে প্রতি কিলোমিটারে। ওখান থেকে আমি মিটার বার করেছি 1 মিটারে। তাহলে 200 মিটারে কি হবে? 200 দিয়ে দিও। এবার এক্স এসি 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 200 0.02। এবার জেড এসি বার করে নাও 0.04 প্লাস জে অফ 0.02। একটা রেজাল্ট 0.044। 0.044 অ্যাঙ্গেল হচ্ছে 26.56। এটা কি পেলাম? ঠিক পূর্বের না ইম্পিডেন্স পেয়ে গেছি। এইবার এই অংশের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত সেটা এই যে আগে লিখেছিলাম কত? 100 কোণ 45 ডিগ্রি।
আপনারা বুঝতে পারছেন জি স্যার এই অংশের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কি এইটা জি স্যার যেমন এই অংশের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ছিল এটা মানে এই অংশের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে এটা বুঝছো 90% এর অ্যাবাভ হ্যাঁ বলে দিয়ে চলে গেল এতক্ষণ ধরে এই বুঝাচ্ছি আমি এই অংশের কারেন্ট মানে এটা শুধু নয় ওইটাও এর সাথে আসবে যে বাবা এই মনোযোগী হবে মনটাই তো খারাপ হয়ে গেল যতক্ষণ বক বক করার পর এখানে কি বলবে এটা হচ্ছে বিন্দুর কারেন্ট এই অংশের কারেন্ট নয় এই বিন্দুর কারেন্টটা এই অংশের কারেন্ট হয়েছে তখনই এখানে তোমার কারেন্ট ভাগ হয়নি তুমি হাত দাও এই আর এটা কি এখানে তো এই কারেন্ট আছে আবার এই কারেন্ট মানে তারা দুইজন মিলে হচ্ছে মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তাহলে অ্যাকর্ডিং টু সার্কিট ডায়াগ্রাম তুমি দেখো এই কারেন্ট আসছে এই পথে ভাগ হলো এই পথে ভাগ খবরদার যারা এটা বুঝে ফেল না তাহলে এখন আমাদের আই এ সি নাম দিলাম তাহলে আমরা লিখতে পারি কি আই বি প্লাস আইসি কি কারো সন্দেহ আছে এখানে এবার আইবি হচ্ছে আমাদের 200 কোণ মাইনাস 36.86 আইসি হচ্ছে 100 কোণ মাইনাস 45 এখন এখানে একটুখানি ঝামেলা আছে এইটাকে রেক্টেঙ্গুলার করতে হবে এইটাকে রেক্টেঙ্গুলার করতে হবে তারপরে যোগ করে রেক্টেঙ্গুলার পোলারে নিয়ে যেতে হবে একটা একটা করে পাঠ করো 160.02 02 minus j of 119.97 197 এটা এটা করো দেখো ওই রেজাল্ট আসবে মনে হয় জি 170.7 হলো ঠিক আছে হচ্ছে ইয়ে হচ্ছে মাইনাস জিরো এখন এই চালাকিটা কিভাবে করলাম এগুলো কিছু চালাকি মনে রাখতে হয় যেমন 90 ডিগ্রি 180 ডিগ্রি 0 ডিগ্রি 45 ডিগ্রির ক্ষেত্রে কি হবে ভূমি এবং লম্ব একই মানে প্রতিষ্ঠিত হবে ভূমি এবং লম্ব একই মানে প্রতিষ্ঠিত হবে যদি জ্যামিতিক চিত্র এটা আঁকাতে চায় দেখো তোমার কথা তাই দাঁড়াবে একটি সমকোণী ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণটা অর্থাৎ অতিভুজের কোণটা যদি অ্যাবসলিউটলি 45 ডিগ্রি হয় তাহলে ভূমিও যা লম্বও তাই ও হতেই হবে যদি ক্যালকুলেটরে এটা ব্যতিক্রম হয় তাহলে বুঝতে তোমার চাপতে বললাম তাহলে আমি এখানে চালাকিটা কি করলাম ভূমির মান 70.7 আমি লম্ব দেখো তাই লিখেছি বিয়োগ চিহ্ন হচ্ছে কোণের কারণে এটা তো আর বড় বিষয় না তাহলে মানটা কি এটাও যা এটাও তাই কখন যদি কোণটা হয় 45 আর যদি কিছু মনে না থাকে তাহলে তুলার সাথে যেভাবে করতে হয় করবা নাও এবার এই দুইটা যোগ করে দাও 230.72 30.72 মাইনাস হ্যাঁ 190.67 67 এবার এইটাকে পোলারে দিই কোণ অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 39.57 এটা কি হলো এই এসি অংশের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান বোঝা গেল এইবার ড্রপ
এবি কি হবে? আরে সরি ভিএবি না, ভিএসি। আইএসি ইনটু জেডএসি। ও যে জেডএসি আমাদের বার করা আছে, আইএসি বার করা আছে, তাহলে এগুলো বসাই দাও। 299.31 কোণ হচ্ছে -39.57, জেডএসি হচ্ছে 0.044, কোণ হচ্ছে 6.56 26.56। আসছে হচ্ছে 13.16 16 কোণ -13.0 কি বুঝতে দেখো এবার এসি অংশের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা অনেক বেশি, মানে ওর ভেতর দিয়ে লোড কারেন্ট যাচ্ছে বেশি। এবার তুমি দেখো ভিবিসি ভোল্টেজ ড্রপ 4.4 ভোল্ট, আর এসি ভোল্টেজ দেখো কত হয়ে গেছে 13.1। এই যে ওর ভেতর দিয়ে কারেন্টটা তো বেশি হয়ে যাচ্ছে, বোঝা গেছে? এখন এই যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে না, কি করে ঘাটতি কমাবো? কি করে না ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার না বসিয়ে কি করে করা যাবে? তাহলে কি করে করা যাবে? গ্রাহকের লোড কেটে দিতে হবে, ওই কারেন্টটাকে কমাই ফেলতে হবে। গ্রাহকের লোডই যদি কেটে দাও তাহলে ড্রপ কমানোর কথা কি? যেহেতু গ্রাহকের লোড আমি কমাইতে পারবো না, যার জন্য মেকআপ দেবে কি আমার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের মাধ্যমে কিছু দূর পর পর যে আমার এই কাজটা করতে হবে। যার জন্য সামাজিকতা বিভিন্ন প্রেক্ষাপটে আমরা এই ধরনের ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কিন্তু আমাদের নজরে আছে। আর গ্রাম বাংলার ক্ষেত্রে মাইলকে মাইল চলে গেছে, কোনো ট্রান্সফরমারের বালাই নেই। তার মানে ওই যে ওই ঘটনাটা ঘটবে, যত দূর প্রান্তে যাবে তত দেখবা যে সে ভোল্টেজটা কমে যাচ্ছে। তো যাই হোক, এটা ছিল ডিস্ট্রিবিউশন তোমাদের ক্ষেত্রে করণীয়। আমরা এখানে পেলাম অংশের ভোল্টেজ ড্রপ যে হয় সেটার যথার্থতা দেখলাম অঙ্কের মাধ্যমে, বোঝা গেল? এখন যদি আমি এই বিন্দুর একটা ভোল্টেজ বলে দিই যে 200 ভোল্ট, তার ভোল্টেজ ভিভি যদি বলি, তাহলে এ কত পাঠিয়েছিলাম সেটা নির্ণয় করতে পারা যাবে কি না। এই অঙ্কটা লেজুড়ি দিলাম কি বি বিন্দুর শেষ মাথার ভোল্টেজ বিন্দুর ভোল্টেজের কথাটা বলে দিলাম, তাহলে পাঠাচ্ছিলাম কত ভোল্টেজ। এই শেষ মাথার ভোল্টেজের সাথে ওই ভোল্টেজ ড্রপ, তাহলে পাবো ভিসি, ভিসির সাথে আবার এসি অংশের ভোল্টেজ ড্রপ পেয়ে যাবো ভিএ। মানে তাও বোঝা গেল। আর একটা ভাব, ভিবির সাথে দুই অংশের ভোল্টেজ ড্রপ যদি ভেক্টরিক্যালি যোগ করি তাহলে ভিএ পাবো। মানে তাও বোঝা গেল। ভিবির সাথে যদি বিসি এবং এসি অংশের ভোল্টেজ ড্রপ আমি যোগ করে দিই তাহলে আমি ভিএ পেয়ে যাব। বুঝা যাচ্ছে না কথা? তাহলে এই অংশটা বুঝতে থাকলো। আগে আমি যেটা করালাম এটাই আগে তুমি এই জন্য করবা যে তুমি নিজে বোঝো যে ভোল্টেজ ড্রপ হয় কিনা এবং কি কারণে হচ্ছে, কোন মানের জন্য হচ্ছে, এই জ্ঞান অর্জনটা আগে তুমি করে নাও। ঠিক আছে? আমরা আগামী দিন আবার অন্যদিকে যাবো। আজকে এখানে শেষ করলাম, ইনশাআল্লাহ আবার আমাদের